পৃথিবীটা অনেক সুন্দর, এই দেশও অনেক সুন্দর। এমন অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো দেখার পর হঠাৎ করে চোখ বন্ধ করে ফেলেছি, চোখে পানি চলে এসেছে। এত সুন্দর, একা দেখবো, আবার চোখ খুলেছি, আবার অবাক অবাক বিস্ময়ে ভেবেছি এই সুন্দরগুলো যদি আমার আশেপাশে সবাইকে দেখানো যেত, আমার বন্ধুদের দেখানো যেত, আমার প্রিয়জনদের দেখানো যেত, সেই মুহূর্তে সেই অনুভূতি হয়তো আমার চোখ দিয়ে আমিই দেখেছি। কিন্তু কেউ কেউ সেই অনুভূতিগুলোকে, সেই সুন্দরগুলোকে তাদের চোখ দিয়ে নয়, তাদের কাজ দিয়ে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তেমনি একজন ব্যক্তিত্ব, যিনি আমাদের অনেক প্রিয় একজন মানুষ, আলোকচিত্র শিল্পী চঞ্চল মাহমুদ। সুপ্রভাত। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, ভালো আছি। তো আপনারা ভালো আছেন? ভালো আছি। জি। এত সুন্দরকে একসাথে করে সবসময় আমাদের কাছে পৌঁছে দেন। আজ আপনি আমাদের কাছে রয়েছেন, আমরা এর পেছনের গল্পগুলো শুনবো। তবে তার আগে আপনার সম্পর্কে মৃদুলকে অনুরোধ করবো দর্শকদের একটু জানিয়ে ধন্যবাদ দিতে। মুন্নি, খুবই অনেক ধন্যবাদ। আসলে দর্শক আমাদের সঙ্গে যিনি দ্বিতীয় পর্ব অতিথি হচ্ছেন চঞ্চল মাহমুদ, আপনারা সবাই তাকে কম বেশি চেনেন। তিনি পেশাদার একজন আলোকচিত্র শিল্পী এবং এই পরিচয়টি তার সঙ্গে রয়েছে দীর্ঘকাল ধরে। আমরা ছোটবেলা থেকেই তাকে সেই চেহারা দেখতে পাচ্ছি। আর এদেশের গ্ল্যামার ফটোগ্রাফির একজন পুরোধা ব্যক্তিত্বও তিনি। আর তিনি প্রতিষ্ঠা করেছেন চঞ্চল মাহমুদ স্কুল অফ ফটোগ্রাফি। বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশন অর্থাৎ বিপিএস এর সঙ্গে জড়িত ছিলেন দীর্ঘ সময়, আর বর্তমানে তিনি এর উপদেষ্টা এবং আজীবন সদস্য। এছাড়া কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সহ বেশ কয়েকটি ফটোগ্রাফি কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত আছেন। আর ফটোগ্রাফির কারণে যুক্ত ছিলেন ঢাকা থিয়েটারের সঙ্গেও। ফটোগ্রাফি নিয়ে আরো অনেক গল্প জমা আছে তার কাছে, আর সেই সব গল্পের ঝুলি তিনি নিশ্চয়ই খুলবেন আজকের এই রাঙা সকালে। সেই আকাঙ্ক্ষা থেকে আমরা চলে যাচ্ছি অতিথির কাছে। যেটা হয় যে খুব প্রথমেই যেটা খুব জানতে ইচ্ছে করে যে একজন মানুষ যখন একটি সফল জায়গায় সফল বা একটি সার্থক জায়গায় চলে আসেন, পেছনটা খুব জানতে ইচ্ছে হয়। ফটোগ্রাফির শুরুটা কোন সময় থেকে এবং কিভাবে? শুরুটা তো আমার মনে আছে যে আমার পিতা 1968-এ আমাকে একটা ক্যামেরা গিফট করেছিলেন জাপান থেকে। এখনো আছে সেটা, এটার বয়স অনেক আর কি। সেটা দিয়ে শুরু হয় আর কি। তো আগে অ্যাকচুয়ালি আমি ছবি আঁকতাম। তো কিছুক্ষণ আগে আমি পিয়ারোর ইন্টারভিউ দেখছিলাম বসে, তো ওর পাইলট হওয়ার শখ ছিল, আমার কিন্তু সেই পাইলট হওয়ার শখ ছিল। তো সারাক্ষণ ওই যে এভাবেই ঘুরে বেড়াতাম। তারপর ছবি আঁকা শুরু করলাম আর কি। অ্যাকচুয়ালি প্রথমে কিন্তু আমি ছবি আঁকা থেকে শুরু করে তারপর আমি ফটোগ্রাফিতে এসেছি। কিন্তু স্বপ্ন দেখতাম একজন ভালো পেইন্টার হওয়ার। তো তখন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন চাচা ছিলেন, আব্বার বন্ধু আর কি। তো আমার ছবিগুলো দেখতেন আর উনি সবসময় বলতেন যে হ্যাঁ তোকে দিয়ে হবে, গিভ ইট আপ মাই সান। তো বাবা কিন্তু পছন্দ করতেন না, কারণ আমি ছিলাম সরকারি আমলার ছেলে। হ্যাঁ, তো একটা সমস্যা হয় যে বাবা চাইতেন যাতে আমি বিসিএস ক্যাডার হই। তো আমি কিন্তু কখনোই ওই সরকারি কর্মকর্তা হওয়ার চিন্তা ভাবনা কখনোই করি নাই। সরকারি চাকরি করেছি, 3টা চাকরি করেছি বাংলাদেশ টেলিভিশনে, তারপর দৈনিক বাংলা এবং মিনিস্ট্রি অফ টেক্সটাইল প্রেস পাবলিকেশনে ছিলাম আর কি। তারপর সেখানে ভালো লাগতো না আর কি। তো ছোটোবেলার ওই শুরুটা হয় ওই ছবি আঁকা থেকে। ছবি আঁকা থেকে মোটামুটি বেশ ভালো নামটাম করলাম, সেই সময় অনেক পুরস্কার পেয়েছি। তো আমাদের তখন আমার জন্ম কিন্তু দেশের বাইরে, তখন দেশে চলে আসলাম। তো ওই চারুকলায় বেশ ঘুরঘুর করতাম, আসতাম যেতাম। আর যেহেতু এটা ওই জয়নুল চাচার সম্পূর্ণ তৈরি করা, তো খুব ভালো লাগতো। আর পরিবেশটা এখনো সুন্দর, এখনো আমি যাই, আমাদের অনেক রিউনিয়ন হয় সবার সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি কিন্তু ওইদিকে খুব কম যাই, কষ্ট হয় বুকের ভিতরে। কিন্তু চারুকলায় ওই সেই সময়ে এসএসসি পাস করে ভর্তি হতে হতো, এখন এইচএসসি। তো আমার মনে আছে যে বাবা তখন অস্ট্রেলিয়া ট্রেনিংয়ে চলে গেলেন। তো এখান থেকে বড় ভাইকে নির্দেশ দিলেন যে ও যেন কোনো মতে চারুকলায় পড়তে না পারে, ওকে ঢাকা কলেজে ভর্তি করে দিও। তো আমার মনে আছে যে অনেক টেনশন যে চারুকলায় পড়তে পারবো না, অথচ চারুকলার অ্যাডমিট কার্ড কিন্তু আমার পকেটে ছিল। আবার ঢাকা কলেজের অ্যাডমিট কার্ড বড় ভাই নিয়ে আসলো। তো আবার রাতে বাবা বললো যে ও যাচ্ছে তো কালকে। তো বড় ভাই বললো যে হ্যাঁ কালকে ও যাচ্ছে টেস্ট দিচ্ছে। কিন্তু আমার মনটা খুব কষ্ট পাচ্ছিল যে চারুকলায় কি পড়তে পারবো না, এত এই পর্যন্ত এসছি। তো রাত্রিবেলা আমার মনে আছে অনেক বন্ধু আমাকে ফোন করে বললো, বন্ধু একটা ভালো বুদ্ধি পেয়েছি। আমি কি বল? তো বললো যে তুই ঢাকা কলেজের টেস্টে খারাপ লেখ, ওখানে ফেল করবি, আর 7 দিন পর চারুকলার টেস্ট, ওখানে তুই ঠিকই যাবি ইনশাল্লাহ, আমি জানি। তো আমি সেই কাজই করেছিলাম। মনে আসে 300 মার্কস ছিল, 40 আনসার দিয়ে চলে এসেছিলাম। তারপর চারুকলার টেস্টের জন্য তৈরি হচ্ছি, এর মধ্যে আবার ঢাকা কলেজের টেস্টের রেজাল্ট বেরিয়ে গেছে। একদিন সকালবেলা বড় ভাই বলছে চন্দন, ও ঢাকা কলেজের ছাত্র, আমার বাবা ঢাকা কলেজের ছাত্র, আমরা আবার সবাই খুব ভালো ছাত্র, বাবা থেকে সন্তানেরা সবাই খুব সুপার, রেজাল্ট কিন্তু আমাদের খুব ভালো। তো বড় বড় চল তোর
রেজাল্ট দিয়েছে, তো আই ওয়াজ দেয়ার, গেলাম। যাওয়ার পর আমি একটু অবাক হলাম যে সবার শেষে আমার নাম কীভাবে আসলো, আমার তো পাশ করারই কথা না। আমি বুঝতে পারছি না, বড় ভাই প্রায় 6 ফিট ছিল, তো আমার দিকে তাকে বলছে এত খারাপ করলি কেন, তো আমি ভাবছি আমি পাশ করলাম কিভাবে। তো ওই একটা কষ্ট, বড় ভাই বাইরে এসে ক্যান্টিনে ঢুকে চা সিঙ্গারা খাচ্ছে, সিঙ্গারা তার ভিতরে ঢুকছে না, আমি চিন্তা করছি পাশ করলাম কীভাবে। তো বড় ভাই বললো যে তুমি কি ভেবেছো তুমি অনেক বিরাট কিছু হয়ে গেছো, ওইটা আমি করেছি। কারণ আমার বড় ভাই তখন বোর্ডে 5th হয়েছিল, ও আমার স্যারদেরকে বলে আটকে দিয়েছে যে স্যার আমার ছোট ভাই, বাবা চান না যে চারুকলায় ভর্তি হোক, স্যার ওকে একটু আটকে দেন। ওই মনটা ভেঙে গেল। তারপর ওই যে কষ্টগুলো মনে আছে যে বাসায় এসে বাথরুম ঢেকে কেঁদেছিলাম, অনেক কষ্ট পেয়েছিলাম মনে আছে, ওই কষ্ট আজও ভুলতে পারি না। তারপর ওই অনেক কষ্ট নিয়ে ঢাকা কলেজে ভর্তি হলাম, চারুকলার পড়া হলো না, কিন্তু চারুকলায় ঘোরাফেরা বন্ধ করি নাই। মনে আছে যে চারুকলায় ক্লাস করতে এসে রণবী স্যার হাতে ধরা পড়েছিলাম। ও আচ্ছা, মানে আপনি ছাত্র না হয়েও ক্লাসে? হ্যাঁ হ্যাঁ, ঢুকে গেছে আর কি। তো ওইটা আজও স্যার আমাকে দেখলে হাসে, বলে কি খবর হিরো, ভালো আছো? তো স্যার বলে তুমি এদিকে আসো, তুমি তো আমার ক্লাসের ছাত্র না, কি ব্যাপার, আসে বিষয়, চলো টিচার্স রুমে চলো। তো আমি তো ভয় পাচ্ছি স্যার মারটার দিবে কিনা, তো বলে এখানে বসো, চা সিঙ্গারা খাওয়ালেন। আমি ভেবেছি মারধর করবে, কিছু বলে নাই। তো বলে যে তোমার ব্যাপারটি বলো। তো আমি সম্পূর্ণ খুলে বললাম যে স্যার এটা হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা স্যার, পিতার কারণে আজকে স্যার এই অবস্থা হয়েছে। তো উনি আমার দিকে একটু ভালো করে তাকালো, বলে তোমার ভিতরে তো অনেক জেদ আছে দেখছি, তুমি এক কাজ করো, আমরা তো ওই রং তুলি দিয়ে আঁকি, তুমি আলো দিয়ে আঁকো, সেটা হচ্ছে ফটোগ্রাফি। আমাকে এভাবে বললো, ঠিক আছে মনে থাকবে আমার কথা। আমি জি স্যার আপনাকে তো চিনি, তুমি এসো। তো আমার ওই মনে আছে, ওইখান থেকে আমার হঠাৎ করে আমার মনের মধ্যে বিদ্যুৎ খেলে গেল, ঠিক আছে যে যদি পেইন্টার তো হতেই পারলাম না, কিন্তু মজার বিষয় মনে আমার সব ভালো ভালো বন্ধুরা কিন্তু বিখ্যাত পেইন্টার, হ্যাঁ, খালিদ মোহাম্মদ মিঠু, কনক চাপা চাকমা, হ্যাঁ সব বিখ্যাত, সবাই মজা লাগে আর কি এখন। তো ওই শুরু হলো। তারপর আমার চিন্তা ভাবনা মোটামুটি চেঞ্জ করলাম, যে ঠিক আছে কষ্ট যা পাওয়ার তো পেয়েছি, তারপর ফটোগ্রাফির দিকে ধাবিত হলাম। আচ্ছা, ফটোগ্রাফির দিকে ধাবিত হলেন এবং তিনি রণবী আপনার পিঠ হ্যাঁ চাপড়ে বলেছিল। আমার পুরো চেঞ্জ করেছে, লাইফস্টাইল চেঞ্জ করেছিল রণবী স্যার আর আফজাল হোসেন, যার সঙ্গে আমি 14 বছর কাজ করেছি। আমি একটু আসতে চাই সেই প্রসঙ্গেই, যে আমরা যতটুকু জানি যে বাংলাদেশের অনেক টপ মডেল যারা এখন আমাদের কাছে রূপালী পর্দার বা ধরুন এই চমৎকার একটি আলো ঝলমলে জায়গার একদম ঝলসে দিচ্ছেন, যারা এমন একটি পর্যায়ে রয়েছেন, তাদের শুরুটা কিন্তু আপনার মতো অনেক আশা ভঙ্গের গল্প রয়েছে, কিন্তু সেই আশা ভঙ্গের গল্পগুলোকে আপনি সার্থক হতে দেননি, আপনি তাদের তুলে এনেছেন আপনার আলোকচিত্র শিল্পীর সাথে। আমি একটু প্রথমে জানতে চাই যে যারা আজ হিরো হিরোইন, সেই হিরো হিরোইনদের পিছনে যে হিরো লুকিয়ে আছেন, আপনার ডাকনাম হিরো, হ্যাঁ, হিরো কেমন ছিলেন আসলে? আমি খুব দুর্দান্ত ছিলাম, আমি খুব দুষ্টুও ছিলাম। অ্যাকচুয়ালি আমার ছোটবেলার নামটা রেখেছিল আমার দাদা। আমার জন্ম দেশের বাইরে, তো আগে এত ফোন টোন, এখন যেরকম SMS ইন্টারনেট অনেক কিছু হয়েছে, তখন শুধু ট্রাঙ্কুল করতো আর কি। তো আমার বাবাকে জিজ্ঞেস করেছে আমার নাতি কেমন হয়েছে, তো বলতো ভারী দুষ্ট চঞ্চল, ওই রেখে যাই দেখি কিচেনে চলে গেছে, আগুন ধরতে যায়, এটা ধরে টানে ওইটা ধরে টানে। তো আমার বললো দাদা কি বললে তুমি, চঞ্চল, বললাম চঞ্চল রেখে দাও। তো ওই শুরু হয় আর কি। তা আমার খুব ছোটবেলায় খুব দুর্দান্ত ছিলাম। মনে আছে যে এক সময়ে, তখন টেলিভিশন না আবিষ্কৃত হয়নি, বড় রেডিও ছিল, পাই রেডিও, বাবা জার্মানি থেকে এনেছিলেন, হ্যাঁ, ঘোরালে অনেক শব্দ হতো। তা আমি চিন্তা করতাম যে এই মানুষগুলো ঢুকে কোন দিক দিয়ে। তা আমার মনে আছে যে আমি একদিন বাবা মা সবাই বাইরে গেছে, বাবা ট্রেনে গেছিল, আমি খুলেছিলাম পিছন দিক দিয়ে ড্যাশবোর্ডটা, তো দেখি যে অনেক সার্কিট, কিন্তু মানুষ আর খুঁজে পেলাম না। তো এটা লাগাতে পারিনি, স্টার স্ক্রুড্রাইভার তখন ছিল না, ওইভাবে রেখে দিয়েছিলাম মনে আছে। তাই একদিন মা মোছামুছি করতে যায়, হঠাৎ করে পিছন দিক থেকে ওই ডালাটা খুলে পড়ে। তো বড় ভাই ছিল চন্দন, ও খুব চুপচাপ থাকতো, খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, ও বেঁচে নেই, ব্লাড ক্যান্সারে মারা গেছে। আমার কোনো ভাই বোন নাই, ও একটাই ভাই ছিল। আমার বাবা মারা গেছে হার্ট অ্যাটাক করে। তো ওই সরাসরি মা আসে আমার রুমে ঢুকে আমার কানে ধরে বসলেন যে এটা তুই করেছিস। তা আমি তখন, বাবা বললো কেন করলাম, বললাম ঘটনাটা যে আমার খুব জানার ইচ্ছা। তো উনি আমাকে একদিন, তখন রেডিও পাকিস্তান ছিল, তো আমাকে একদিন বেতারে নিয়ে গেছেন, অনেক ছাত্র ছিল। তো আমি দেখলাম যে ইথারের মাধ্যমে আসে, এইভাবে যায়, হ্যাঁ ঠিক আছে। আরও মজার ঘটনা আছে, যখন টেলিভিশন আবিষ্কৃত হয় তখন করাচিতে ছিলাম মনে আছে। আর বাবার মানে চাকরির সূত্রে আমাদের অনেক দেশ ঘুরতে হয়েছে,
পড়াশোনার অনেক ক্ষতি হয়েছে আমাদের মনে আছে। তো ওইখানে যে আমি প্রথম যখন টেলিভিশনের প্রদর্শনী ব্যবস্থা হলো মনে আছে করাচি লাসবেলাতে, তা আমি আমার বাবা খুঁজে দেখে যে আমার ছোট জন কোথায় গেল, নেই। আমি আবার সেই টেলিভিশন পিছনে চলে গেছি যে লোকগুলো ঢুকে কোন দিক দিয়ে। আচ্ছা, তো আবার বাবা প্রথমে রাগ করেছিলেন, পরে উনি আবার বুঝিয়ে দিলেন। আরেকটা ঘটনা মনে আছে, করাচিতে ওই ছবি দেখার সময় আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি আবার ওই হলের পিছনে গিয়েছিলাম। পরে আমার মনে আছে যে লোকটা প্রজেক্টর কিভাবে প্রজেকশন হয় সব দেখিয়ে দিয়েছিল। খুব সুন্দর লাগছে দেখতে, কথাটি প্রথমেই বলতে চেয়েছি। you. কিন্তু চঞ্চল মাহমুদকে যখনই দেখি তখন দেখি যে একটি রঙে অনেক সুন্দর করে তিনি নিজেকে সাজিয়ে রেখেছেন, কিন্তু বোঝার উপায় নেই যে রংটি যে তিনি গত 37 বছর ধরে পড়ছেন। এই একই কালো রং, এর বাইরে কখনো দেখিনি 37 এটা বছরে। অ্যাকচুয়ালি সত্য কথা বলি, সে মানে সেটা হচ্ছে যে সবাই ভাবে যে আমি দিস ইজ মাই ফেভারিট কালার। সবাই ভাবে স্যার আপনি অন্য কোনো কালার পরেন না কেন? আসলে এটা আমার ফেভারিট কালার না, এটা আমার কষ্টের রং। অ্যাকচুয়ালি আমার মনে আছে যে আমি 75-এর কথা বলি, যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে দেখার দুর্ভাগ্যটা হয়েছিল, তখন ওই ধানমন্ডির কাছাকাছি থাকতাম। মানে হত্যাকাণ্ড হওয়ার পর সবাই চলে গিয়েছিল, প্রায় 1.5-2 ঘন্টা ওইভাবে পড়েছিল মনে আছে। তো দেখার পর যে এত কষ্টটা লেগেছিল মনে আছে, যে যিনি এত স্নেহ করতেন সবাইকে, যার কাছে আমরা সবাই সারেন্ডার করলাম। আমার মনে আছে যে আমাদের একজন 9 বছরের মুক্তিযোদ্ধা ছিল, তাকে উনি এভাবে মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়েছেন, দেশটাকে গড়বি। আমাকে মনে আছে যে আমাকে একটা পতাকা দিয়েছিল, এখন আমার স্টুডিওতে আছে সেটা, এত বছর আজ অব্দি ধুই নেই সেটাকে, মনে হচ্ছে বঙ্গবন্ধু স্পর্শ লেগে আছে। তো ওই যে কষ্টটা পেয়েছিলাম, তারপর থেকে মনে আছে যে মাটি ধরেই একদম 32 নম্বরে মাটি ধরেই কসম খেয়েছিলাম যে আজকে থেকে আর দাড়িটাই কাটবো না, আর অন্য কোনো কালারই পরবো না। এখন অবশ্য দাড়িটাই সব পড়ে গেছে, কিন্তু কিন্তু কালোটা আমার কষ্টটা মানে রয়ে গেল, যে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার না হবে ততদিন পর্যন্ত মনে হয় আমি এই পরিবেশটা কালোই থাকবে। এবার আমার অফিসের সব কিছুই কিন্তু ব্ল্যাক, আমি কালো প্লেটে ভাত খাই, কালো রুমাল ইউজ করি। আমার ওয়াইফ আমার জন্য কালো পড়ে, কষ্ট পায় সে, কিন্তু আমাকে বোঝে যে আমার কষ্টটা কোথায়। চঞ্চল মাহমুদের অনেক গল্প আমরা জানি, কিন্তু আজ যে গল্পটি আপনি বললেন সেই গল্পটি এই যে খুব কাছের মানুষ হয়েও জানার সৌভাগ্য হয়নি, আজ জানলাম। এবং আমার মনে হয় আমাদের সামনে যারা আজ দর্শক হয়ে রয়েছে তারা অনেকটা অবাকই হবেন যে দীর্ঘ 37 বছরে একজন মহান নেতার মৃত্যুর কারণে যিনি কালো রং ধারণ করে আছেন তিনি কিন্তু তা কাউকে বলেননি। আজ রাঙা সকালে বললেন। স্যার, অনেক ভালো লাগলো যে একটি চমৎকার সময়ের কথা বলছেন, এবং সময় ধরে আরেকটি বিষয় আমাদের কাছে অবাক লাগলো যে মুক্তিযুদ্ধের গল্পটা উঠে এসেছিল। কষ্টটা তো লাগে, সেটা হচ্ছে যে এরকম আমাকে প্রায় অনেকে জিজ্ঞেস করে, আচ্ছা চঞ্চল স্যার আপনি আগে কালো পড়তেন নাকি আইয়ুব বাচ্চু ভাই আগে কালো পড়তেন? তার মানে আইয়ুব বাচ্চুকে জিজ্ঞেস করে দেখেন। তো এই কষ্টটা সবারই আছে মনের ভিতরে। তো এখন দেখি যে আমার একটা স্কুল আছে, চঞ্চল ফটোগ্রাফি স্কুল, তো আমার ছাত্র দেখি ইদানিং সব ব্ল্যাক পড়া শুরু করে দিয়েছে স্যারের গল্প শোনার পর। যুদ্ধের ঘটনার কি বলবো, এটা বলে এখন আর শেষ করা যায় না। কষ্ট তো মনের ভিতরে আছেই, কষ্ট তো চাপা রয়ে গেছে। কিন্তু আমি এই জেনারেশনকে একটা কথাই বলবো যে তাদের আমাদের বাংলাদেশের ইতিহাস জানা উচিত, সত্য ইতিহাস কি, আমার সেটা মনে হয়। এবং আমি ক্লাসে যখন পড়াই, শুধু পড়াই না, শুধু জীবন থেকে আরম্ভ করে দর্শন, কীভাবে বেঁচে থাকতে হবে। হ্যাঁ, তো এই গণতান্ত্রিক দেশ, আমি অবশ্য গণতন্ত্রে বিশ্বাস করি না, সমাজতন্ত্রে বিশ্বাস করি, জাসদ করি সেই দীর্ঘ 72 সাল থেকেই। তো ওই মনের ভিতরে অনেক কষ্ট আছে, এগুলো শেয়ার খুব কমই করি মানুষের সঙ্গে। যাদেরকে দেখেছি যারা আমার আদর্শ ছিল তারা তো চলে গেছেন, যেরকম কর্নেল তাহেরের কথা বলবো, হ্যাঁ, আমার বঙ্গবন্ধুর কথা বলবো। অনেকে জিজ্ঞেস করে যে আপনি জাসদ করে বঙ্গবন্ধুর কথা বলছেন, তো বঙ্গবন্ধু তো সবারই, ওতে কারো ব্যক্তিগত সম্পত্তি নাই। তো তার যে কষ্টটা, এবং ওনাকে আমি যেভাবে দেখেছি আমার মনে আছে যে ওনার সকালবেলা উনি নাস্তা করে চাটা খেয়ে পাইপটা ধরাতে ওই ওনার বাগানে আসতেন, ওনার কবুতরের খাঁচা ছিল, ওগুলো খুলতেন, ওদের সঙ্গে কথা বলতেন, সবার খোঁজ খবর নিতেন। এত চমৎকার দেশের এক প্রধানমন্ত্রী আমি জীবনে কোনোদিন দেখিনি, ভুলবো না তাকে কোনোদিন। এই জন্য আমি সবসময় কষ্টটা নিয়ে মনের মধ্যে বয়ে বেড়াই এবং শেয়ার করি। খুব একটা কোথাও যাইও না, ভালো মন্দ খাইও না, সব ছেড়ে দিয়েছে অনেক আগেই। এবং আমার কিছু বাচ্চা কাচ্চা আছে যারা এতিম, আমাদের স্কুল থেকে যাওয়া হয় তাদের পড়াশোনার খরচ চালায় প্রায় 17টা বাচ্চা। আমার দারোয়ানের বাচ্চা আছে, আর 4 জন ফ্রিডম ফাইটারের পরিবার চালাই আমরা। তা আমাদের মনের কষ্টগুলো আমরা শেয়ার করি, কিন্তু কাউকে বলি না যে আমরা আমাদের স্কুলের ছাত্র রাত্রেবেলা হয়তো গরিবদের আমরা হয়তো জামা কাপড় বিলিয়েছি, কিন্তু কাউকে বলিনি কখনো। তা আমাদের কষ্টগুলো আমাদের মনের মধ্যে আছে। আমার মনে আছে যে আমি যখন আন্দোলনের সময় আহত হই, আমাকে 4 রিকশাওয়ালা রক্ত দিয়েছিল।
এবং আমি শুনে একটু অবাক হয়েছি, আমি যখন সুস্থ বাড়ি ফিরেছি ওই 4 রিক্সাওয়ালাকে খুঁজে বের করে 4টা রিক্সা বানিয়ে দিয়েছি। এবং আরও কষ্ট লেগেছে, আরও 4জন ফ্রিডম ফাইটার আছে যারা দেশ স্বাধীন করে রিক্সা চালাচ্ছে এবং তারা অন্যের রিক্সা চালায়, এটাও শুনে খুব কষ্ট লেগেছে। তো আমি তাদেরও 4টা রিক্সা বানিয়ে দিয়েছি এবং আমার রিক্সা যে বানিয়ে দেয় সেও পারিশ্রমিক নেয় না। হ্যাঁ, এবং আমাদের অনেক বিখ্যাত লোকদের সঙ্গে ওঠা বসা আছে, কারণ আমি এমন একজন পার্সন যে আমাদের স্টুডিওতে মোটামুটি সবাই কম বেশি আসেন এবং তারা আমাদের যে কোনো ব্যাপারে হেল্প করেন। এটা একটা বড় ব্যাপার যে আমি আমার দেশকে অনেক ভালোবাসি। বাইরে পড়াশোনা করেছি, প্রায় 12 বছর বাইরে ছিলাম, 38টা দেশ ঘুরেছি, অনেক কিছু পেয়েছি জীবনে, কিন্তু ওই কষ্টটা আজও রয়ে গেল। পুরস্কার তো অনেক পেয়েছি, 38টা স্বর্ণপদক পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন অনেক দুর্দান্ত ছিলাম, জাতীয় দলে খেলেছি, মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট, ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয়েছি, পথনাটক করেছি, মঞ্চনাটক করেছি, কিন্তু কষ্টটা আজও আছে। কিন্তু বলছিলেন আপনার শোকের কথা, নিজের পোশাকের পিছনে যে রঙের পিছনে যে শোকের বার্তাটি লুকিয়ে আছে। আপনার আমরা তো ক্রমশ এগিয়ে যাচ্ছি অনুষ্ঠানের দিকে, আপনার আরো কিছু প্রসঙ্গ চলে আসতে চাই। ফটোগ্রাফি নিয়ে যেটা বলছিলাম, যে প্রথম ছবি তোলার প্রতি ভালোবাসা, সেই প্রসঙ্গটি চলে এসেছে, কিন্তু প্রথম ক্যামেরা যে বাবা চারুকলায় ভর্তি হতে বাধা দিয়েছিলেন, তিনি কিন্তু আবার পালে বাতাস দিয়েছিলেন, ক্যামেরা দিয়েছিলেন। মনে হয় যে সেটা কেমন যেন একটা আমার কাছে অদ্ভুত জিনিস মনে হয়, একটা গভীর যোগাযোগ মনে হয়। যে আবার মনে আছে যে আরেকটা কষ্টের কথা বলি, যে আমার যখন আমি ওটা তো একটা ছোট ক্যামেরা ছিল, তো যখন এই ফটোগ্রাফি করতে করতে বেশ ভালো অবস্থানে চলে আসছে, ওই সময় বাবার কাছে একটা ক্যামেরা চেয়েছিলাম। তো উনি এখন সরকারের শীর্ষ পর্যায়ে কর্মকর্তা ছিলেন, তো আমাকে বলেছিলেন যে হাউ মাচ ইট উইল কস্ট। তো আমি বললাম যে 44,000। তো উনি আমাকে আজও ভুলতে পারিনি কথাগুলো, যে তোমার বাবা কত স্যালারি পায়? আমি সেই 22,000। সরকারি কর্মকর্তা তো, তাহলে তোমাদের 2 মাস না খেয়ে থাকতে হবে। তোমার বাবা তো পরেশগার মানুষ, নামাজ রোজা করি, সৎভাবে জীবনযাপন করি। তো আমার খুব কষ্ট লেগেছিল যে বাবাকে কি হার্ট করলাম। তো সারা রাত ঘুমাতে পারিনি, মনে আছে যে রাতে খুব কষ্ট লেগেছে। সকালে বাবা অফিস যাওয়ার আগে আমি ওনার পা ধরে ক্ষমা চেয়েছিলাম, সরি বাবা, হ্যাঁ আমার মনে ভুল হয়ে গেছে। তো উনি একটা কথা বলেছিলেন যে সৎ পথে থাকো, দেখবে ইনশাল্লাহ ইউ উইল গেট ইট। তো সেই মনে আছে যে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, পলিটিক্যাল সায়েন্স আমাদের মাস্টার্স, তারপর ফটোগ্রাফিতে মাস্টার্স করেছি, সিনেমাটোগ্রাফিতে মাস্টার্স, এবং যখন ফেলোশিপ করতে জাপানে যাই, আমার মনে আছে যে একটা বিরাট সুটকেস দিয়েছিল আমাকে NHK থেকে, আর আশাই শিম্বুর নাম একটা বিরাট পত্রিকা জাপানের। তো আমি এটা ভেবেছিলাম বোধহয় খুব হালকা হবে, ধরার পর দেখি যে একদম অনেক ভারী। তো খুব টেনশনে ছিলাম কী আছে ভিতরে। তো যখন ওই অনুষ্ঠান শেষ করে আমার রুমে ফিরলাম, খোলার পর আমার মনে আছে চোখে পানি চলে আসছিল, যে মনে করেন যে আপনি যেটা কল্পনায় দেখেন সেটা যদি পান কেমন লাগবে। তো আমার মনে আছে যে ও মাই গড, সব বেস্ট জিনিসগুলো সেখানে ছিল, নাইকনের সব বিখ্যাত লেন্সগুলো, ক্যামেরা, মোটর ড্রাইভ। তো আমার মনে আছে আমি কেঁদেছিলাম, তখন পিতার কথা মনে হয়েছিল। তো জাপানের আকাশে তো ঈশ্বর থাকে, তো আমি এরকম বের করে বলছিলাম থ্যাংক গড তুমি আসো, তাহলে বুঝতে পারলাম। ওইটা আজও ভুলতে পারি না। তো এখন তো কত টাকার জিনিস না, আমাদের অফিসে প্রায় 2 কোটি টাকার উপরে জিনিস হবে, ক্যামেরা ট্যামেরা লেন্সেস, এত ফিল্টার্স কি নেই। এখন তো ডিজিটাল বাংলাদেশ কি সম্ভব না। আগে তো শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তুলতাম, আমাদের মনে আছে যে বাথরুমে বসে প্রিন্ট করেছি বাবার ভয়ে, আজও মনে আছে যে হেয়ার ড্রায়ারে শুকিয়েছি, সাউন্ড হয়। তো বড় হয়ে বলো যে মাথার প্রতি লেপ দিয়ে দে, তো লেপ দেওয়ার পর দেখি অন্ধকার, তো মুখের মধ্যে টর্চ ধরে মনে আছে যে ওই ছবি শুকিয়েছি, তারপরে এগুলো কম্পিটিশন পাঠিয়েছি, অ্যাওয়ার্ডও পেয়েছি। তো আমাদের আজও মনে আছে আমাদের ওই সময়কার কিছু বন্ধুদের কথা না বললেই নয়। আমার সবচেয়ে কাছের বন্ধু খালিদ মোহাম্মদ মিঠু, হাসান সাবিউদ্দিন চন্দন, হ্যাঁ, ডক্টর রসুন্দর শুভ্র, হ্যাঁ। তো আমরা যারা ওই সেই সময় কম্পিটিশনে ছবি পাঠাতাম, তখন এই দেশে খুব একটা ওই কেমিক্যাল পেপারস পাওয়া যেত না। এখনও কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে, যে সব সেক্টরে সরকার অনেকের দৃষ্টিগোচর আছে, কিন্তু সবচাইতে অবহেলিত সেক্টর কিন্তু বাংলাদেশের ফটোগ্রাফি, তবে সবচাইতে আলোচিত সেক্টরও ফটোগ্রাফি। এই দেখেন আজকের ব্যাপারটা, এটা কিন্তু ছবির ব্যাপার। ওই যে পিছনে মাছরাঙা একটা ছবি দেখছি, হ্যাঁ, চমৎকার ছবিটা। তো এটা কি ভিজুয়াল ব্যাপারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা যদি আমাদের সরকারের, আমরা অনেক সরকার প্রধানের সঙ্গে বসছি, কিন্তু ওই পর্যন্ত এসে তবে কিভাবে যেন পিছিয়ে যায়। এই জন্য আমরা স্কুল করার স্বপ্ন দেখি। ফটোগ্রাফি তো অনেক করেছি, অনেক পেয়েছি, হাত দিয়ে কত স্টার বানিয়েছি, কি বলুন নেই, সুপার স্টার, মেগা স্টার অনেক হয়েছে, কিন্তু ওই কষ্টটা রয়ে গেল আজ অব্দি, যে
একটা স্কুল কিংবা এই ধরনের কলেজ প্রতিষ্ঠিত হলো না পূর্ণাঙ্গভাবে। স্যার আমি একটু জুড়ে দিতে চাই, আপনি যেহেতু ছবিটির কথাই বলেছেন, জি, জি। আমরা অন্তরালের মানুষদেরকে কিন্তু পরিচিত করিয়ে দিতে চাই। হ্যাঁ। এই ছবিটি কিন্তু এই অনুষ্ঠানটির পরিকল্পক এবং আমাদের এই মাছরাঙা টেলিভিশনের এমডি অঞ্জন চৌধুরী পিন্টুর তোলা, এবং আমার ধারণা যে একজন শিল্পী আর একজন হ্যাঁ, শিল্পী উনি তো নিশ্চয়ই আমাকে অনেক কাজগুলো- ভালোবাসেন, স্নেহ জি, করতেন। আমি মেরিলের প্রচুর কাজ করেছি, জি। মানে আমি স্কোয়ারের যে কত কাজ করেছি সেই সময়। উনি তো আসলে আমাদের আবানের সঙ্গে যুক্ত। জি। তা আমার মনে আছে আমি পিন্টু সাহেবের গাড়ি করে যেতাম আর কি। আচ্ছা। উনি আমাকে অনেক ভালোবাসেন, এখনো দেখা হলে এরকম জড়িয়ে ধরেন। আচ্ছা। তো ওনার সঙ্গে তো সম্পর্ক আমাদের যখন প্রথম স্কোয়ার তখন হয়। আমি দীর্ঘ অনেক বছর কাজ করেছি, অবাক হলাম যে, এবং ওনার স্কোয়ার হাসপাতালে আমার কিছুদিন আগে আমার ওয়াইফ মিতুর অপারেশন হলো, দেখলাম স্কোয়ার হাসপাতালে সুন্দর সুন্দর ফটোগ্রাফস। তা আমি সমস্ত জিজ্ঞেস হাতে করলাম, তোলা ছবিগুলো। তা আমি জিজ্ঞেস করলাম যে এই ছবিগুলো কার তোলা? তো বলার পর বলে হাসলেন যে স্যার, আমি বলছি, না আমি তো ওনাদের সবাইকে চিনি। তো খুব ভালো লাগলো, ওয়ান্ডারফুল। আমার মনে আছে জুয়েলের কথা মনে আছে, যে বলছিল যে চন্দ্রভাই কোনো ভালো মাছরাঙার ছবি আছে কিনা। আছে, তো ছবিটা খুব দারুণ লেগেছে আমার কাছে, বিউটিফুল। চমৎকার। আচ্ছা। আচ্ছা, এবার আমরা একটু আরেকটি জায়গায় চলে আসতে জি, চাই। আপনার জি। গল্পে চলে এসেছিল তখন যে আপনি অনেক সুবিধাবঞ্চিত অনেককে আপনি অনেক সহযোগিতা করছেন এবং মুক্তিযোদ্ধাদের বিশেষ করে যে জায়গাটি নিয়ে কাজ করছেন। আমার একটু জানতে ইচ্ছে করে যে আর্থিক সঙ্গতির বিষয়গুলো কিন্তু এখানে একটি জায়গা চলে আসে, যে একজন ফটোগ্রাফার বা আলোকচিত্র শিল্পী, তার সেই শিল্পের জায়গায় কিন্তু অনেক কিছু আর্থিক সহায়তার জায়গাগুলো নেই, কিন্তু আপনারা যখন সহযোগিতা করছেন তখন সেখানে কিন্তু একটি আর্থিক বিষয় চলেই হ্যাঁ, আসে। এখানে একটা এটাকে মজার কিভাবে এখানে একটা সামলান? মজার বিষয় হচ্ছে যে আমার স্কুল বয়স প্রায় 13 বছরের উপরে। তো আমাদের যেই ছাত্রছাত্রী আছে প্রায় 6000 স্টুডেন্ট আছে আমার সারা বাংলাদেশে। ইভেন সরকারের কয়েকজন সচিবও আছেন, মন্ত্রীও আছেন, এবং বিখ্যাত বড় বড় কর্মকর্তারা আছেন আমার ছাত্র ছাত্রী। তো মজার বিষয় হচ্ছে যে ওনারা আমাদেরকে হেল্প করতে চান। এছাড়া আমি সেভ দ্য চিলড্রেন ফান্ড, ইউনিসেফ, ব্র্যাক, কনসার্ন, রাডার বার্নি এদের সঙ্গে কাজ করেছি। তো ওরা আমাদেরকে ফান্ড দিতে চায়। তো আমি মনে করি যে যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, আমরা নিজেরাই করি না কেন, তা আমাদের স্কুল থেকে যা আয় হয় ওটা দিয়ে আমরা ওই বাড়ি ভাড়াটা দিই অফিসের, এবং বাড়ি ভাড়া কম না, 60,000। তারপরে বাকি টাকাগুলো আমরা ওদের পিছনে খরচ করি। এবং আমার যেই যোগাযোগগুলো আছে, যেটা হচ্ছে যে আমি এত লাকি মনে করি, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে আমাকে দেখলে অনেক হাসে যে চঞ্চল মাহমুদের কোনো কিছু কিনে পড়তে হয় না, খেতে হয় না, সব ফ্রি। কিন্তু এই যে দেখেন যে জামাটা পরে আছি, আমার এক দাদা বানিয়ে দিয়েছে, অনেক ভালোবাসে আমাকে, বঙ্গবন্ধুকে ভালোবাসে দেখে চঞ্চলকে প্রায় এরকম 20টা জামা 20টা প্যান্ট বানিয়ে দিয়েছেন। ইভেন মনে করেন যে ঘড়ি পরে আছি 1.5 লক্ষ টাকা দামের, 28 ক্যারেট গোল্ড, এটাও পাঠিয়েছে ছাত্র। তা আমাদের যোগাযোগ ব্যবস্থা এরকম না। ইভেন আমার যিনি ডাক্তার লুৎফর রহমান সাহেব, উনি আমার কাছ থেকে ফিসও নেন না, যিনি আমার অপারেশন করেছেন, এবং আমার সুন্দর সম্পর্ক হয়ে গেছে। ইভেন আমি মনে করেন যে 40 জন ওয়েটিং লিস্টে আছে, আমি একদম প্রচণ্ড দরদাবে ঢুকে গেলাম ভিতরে, কোনো পারমিশন লাগে না। আরও মজার বিষয় হচ্ছে কোনো কিছু কিনে খেয়ে পড়তে হয় না, সব ফ্রি। ইভেন মনে করেন যে ভালোবাসা তো এত গভীর হয়েছে যে এক ছাত্রী তো আপনার চাঁপাই নবগঞ্জ থেকে 800-1000 কেজি আমি পাঠাই প্রত্যেক আমের সিজনে, লিচু আসে রংপুর থেকে, বড় বড় গলদা চিংড়ি আসে সাতক্ষীরা থেকে। তো এইগুলো খুব বিরাট ব্যাপার। এবং আমি মনে করেন যে কোনো কিছু যদি চাই কারো কাছে, যে আমার ওই বাচ্চা কাচ্চা ঈদের সময়ে আমার এক ছাত্র জামা কাপড় পাঠিয়ে দেয়, আরেকটা শুজ কোম্পানির কাজ করি, ওরা আমাদের শুজ পাঠিয়ে দেয়, এইভাবে কিন্তু হেল্পগুলো হয়। তা আমাদের কিন্তু ওই যে মজার বিষয় বললাম না, যে কিছু চাইতে হয় না, আমি যেখানে দাঁড়াই সেখান থেকে মনে সিরিয়াল শুরু হয়ে যায়, এরকম আমার কাছে ভালো লাগে এই জিনিসগুলো। আপনার সাথে আমি জুড়ে দিতে চাই, ভালোবাসার সাথে প্রাপ্তি ফ্রি অনেকটাই। অবশ্যই। আমি আমার ওয়াইফ শুধু অবাক হয় যে ও শুধু বলে যে আমার হাজব্যান্ডের নাম চঞ্চল মাহমুদ, এইটাই সে খুব অবাক হয় যে ও খুব শ্রদ্ধা করি ওকে, যে ওকে আমি ফটোগ্রাফি শিখেছি, সে ভালো ডিজাইনার এবং ভালো ছবি তোলে, 4টা জাতীয় পুরস্কারও পেয়েছে, মনির সঙ্গে তো পরিচয় আছে। তো আমি যে সেই জিনিসগুলো কিন্তু পালন করি। এবং আমি মনে করেন যে এরকমও দেখেছি যে আমি গাড়িতে বসে আছি, অফিসে যাচ্ছি, একটা অন্ধ অনেক চেষ্টা করছে রাস্তা পার হওয়ার জন্য, অনেক ইয়াং ছেলে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, ধূমপান করছে, কথা বলছে, আমার এত কষ্ট হয় আমি নেমে হয়তো পার করে দিয়ে আসলাম। তখন হয়তো ইয়াংরা হয়তো লজ্জা পায়, এবং আমি ক্লাসে প্রথমেই বলি যে কারো ধূমপান করো, তার একটু হাত উঠাও, লজ্জা পায়, আই ডোন্ট মাইন্ড, উঠাও। তারপর হয়তো সেকেন্ডেতে তাদের ধূমপান বন্ধ হয়ে গেছে, আমি সব কথাবার্তা বলেছি, ওদেরকে সবুজ আপেল খাইয়েছি, বলেন স্যার আমি তো সিগারেট খাওয়া ছেড়েছি, বাবার কথা শুনি নাই। হয় কিন্তু কিছু লোক আছে পৃথিবীতে, যেটা আমার গুরুর কথা না বললেই নয়, আলোকচিত্রাচার্য মরহুম এম এ বেগ সাহেব, যিনি আমাদের এগুলো শিখিয়েছেন যে কেউ মানুষকে ভালোবাসতে হয়, চলতে হয়, আমি সেভাবে চলাফেরা করি। নিশ্চয়ই।
মঞ্জুর আলম বেগ, এই নামটির সাথে কিন্তু অনেকেই জড়িয়ে আছেন যারা ফটোগ্রাফির সাথে কিছু কোনো না কোনো ভাবে জড়িত। হ্যাঁ, এই আপনার জীবনে কিন্তু তার একটি ভূমিকা। এই দামটি হচ্ছে অনেকে জলজল করে জ্বলবে সারা জীবন, এই পৃথিবী যতদিন থাকবে আমি মনে করি। সেটা হচ্ছে যে বাংলাদেশে যত বিখ্যাত ফটোগ্রাফার এবং ক্যামেরা পার্সনরা আছে ম্যাক্সিমামই কিন্তু এই বেগ সাহেবের ছাত্র, এবং তারা তার মুখ উজ্জ্বল করেছেন। উনি ওয়ার্ল্ডের 100 জন বেস্ট ফটোগ্রাফার মধ্যে ইজ ওয়ান অফ দ্যাম, এবং আমরা তার ছাত্র, এবং এই জন্য আমরাও খুব প্রাউড ফিল করি যে আমরা যখন যে কোনো জায়গায় যাই, আপনি কি বেগ সাহেবের ছাত্র? তো ওইটা বলার পর দেখি যে মানে অনেক সম্মানিত হই। তো ওইটাই উনি আমাকে মনে আছে যে একটা পর্যায়ে বলেছিলেন যে চঞ্চল এদিকে আসেন, যে আপনি একটা স্কুল করেন। তা আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি তো ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম, বিভিন্ন রকম ওয়ার্কশপ করাতাম। তো আমি বললাম স্যার স্কুল করব, তো আমাদের স্কুল করার জন্য যে যোগ্যতাটা দরকার হয় সেটা কিন্তু আমার ছিল, কারণ ওখানে পেশাদারি যোগ্যতা আছে, লাইক লাইসেন্সিয়েট, অ্যাসোসিয়েট ডিগ্রি এবং ফেলোশিপ হচ্ছে সর্বোচ্চ আর কি। সবগুলি আমি পেয়েছি। কিছু আগে অনারি ফেলোশিপ পেলাম। ফেলোশিপ অবশ্য আমি করেছি জাপানে, ডিপ্লোমা করেছি অস্ট্রেলিয়া, দুইটা ডিপ্লোমা। আবার বেগ সাহেবের একটা স্কুল ছিল, বেগার্ট ইনস্টিটিউট। হ্যাঁ, এইখান থেকে শুরু হয় যুদ্ধের পর। 75 থেকে মনে হচ্ছে যে যে এখনও কিন্তু দুঃখ পাই যে পুরনো ছবিগুলি, সেদিন ফেসবুকে আনোয়ার ভাইয়ের একটা ছবি দেখছিলাম যুদ্ধের সময়, সেই সময়কার কি সুন্দর ইয়াং গোফ চমৎকার 303 রাইফেলে দাঁড়িয়ে আছে। এগুলো খুব কষ্ট দেয় কিন্তু, যে আপনি 10 পৃষ্ঠা লিখবেন একটা ছবিতে বোঝানো যায়। তো বেগ সাহেব আমাদেরকে বললো যে স্কুল করেন। তো স্কুল করব করতে করতে উনি স্যার মারাই গেলেন, ওনার স্টোমাক ক্যান্সার হয়েছিল। তো তখন খুব ভেঙে পড়েছিলাম। তো কষ্ট প্রতিদিনই পেতাম। তো ওই শুরু করলাম আর কি, মনে আছে আজ থেকে 13 বছর আগে 12 জন ছাত্র দিয়ে আর কি। আজকে ওই গাছটা বোধহয় মহিরু হয়ে গেছে, কিন্তু স্যারের কথাগুলো আজও ভুলতে পারি না। আর এই চঞ্চল মাহমুদ ফটোগ্রাফির নামটা কিন্তু আমার ওই গুরুজি দিয়েছিলেন। তা আমার মনে আছে, আমার স্টুডিও বয়স প্রায় 32, ফটোগ্রাফি করি প্রায় 42 বছর উপরে হবে। তো আমি নাম দিয়েছিলাম টাইম। তো উনি আমার মনে আছে খুব জরুরি কেটে দিয়েছিলেন। তো বললো যে এটা চঞ্চল মাহমুদ ফটোগ্রাফার। মাই গড স্যার, কি এমন হয়ে গেলাম যে আমাদের লিভাইসের পরে আছেন, তো এটা কি, তো আপনার সেম জিনিসই হয়ে যাবে। আছে কিন্তু তাই হয়েছে। ওনার ক্ষেত্রে কিন্তু উনি একটু আসলে না বললেই ওনার ক্ষেত্রে কিন্তু আরেকটি কথা খুব প্রযোজ্য, যে উনি খুব ফেস রিডিং করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমার মনে হয় না যে আমি ওনাকে পিতাই বলতাম আর কি। আমার পিতার আদর তো অতটা পাইনি, কারণ সারা জীবনে যে সরকারি আমলাদের যা হয়, যে অফিস থেকে বাসায় এসে মনে করে যে ওটা ওনার অফিস, পিতার সঙ্গে প্রায় ক্ল্যাশ হতো আমার, যে আমি তো আপনার সন্তান, আপনি মনে হচ্ছে যে আমি আপনার আন্ডারে বোধহয় চাকরি করি। মাঝে মধ্যে এরকম কথা বলেছি। তারপর আমার দিকে তাকে তুমি এভাবে কথা বলছো কেন? কিন্তু স্যার কিন্তু অন্যরকম ছিলেন। আমার মনে আছে আজও আরেকটা ঘটনা ভুলতে পারি না, যে চাকরি করবো, আগে তো ক্যামেরা না থাকলে পত্রিকা অফিসে চাকরি হতো না। তো ক্যামেরা তো নেই, ক্যামেরা কেনার পয়সা নেই। তো মন খারাপ করে স্যারের এখানে গিয়েছি। স্যারের কেসে অনেকগুলো ক্যামেরা, লেন্স টেন্স সবসময় থাকতো। তো স্যার ঢুকেই বলে দিয়েছে, কী ব্যাপার, হিরোর মনটা মনে হয় খারাপ। মনে আছে একটা হাসতে হাসতে, মানে অনেকক্ষণ এসেছিলাম, কি ডিস্টার্ব নষ্ট হয়েছে মনে হয়। হ্যাঁ, অদ্ভুত একটা কথা বলেছিল উনি, ডিস্টার্ব নষ্ট হয়েছে নাকি? না স্যার, মন ভালো না। তো উনি আমাকে পেঁপে খাইয়েছিলেন, আর চা খাইয়ে বলেন কি, এই যে আমার চাবিটা নেন, কোন ক্যামেরাটা দরকার? তো আমি অবাক হলাম, স্যার আমার এই মনের কথাটা কেউ বুঝলো যে কালকে আমার ইন্টারভিউ। হ্যাঁ, সাদাত ভাই মনে আছে, সেই বিচিত্রা সম্পাদক, সেই দৈনিক বাংলা অনেক কাজ করেছি। তো ওই স্যারের FM2 একটা বিখ্যাত ক্যামেরা ছিল। তা আমি ওইটাই যে ধরলাম, যখন ধরছিলাম মনে হয় যে আমার হাত কাঁপছিল। তো স্যারকে সালাম করলাম যে কালকে যান। তারপর স্যারের ক্যামেরাতে অনেক দিন কাজ করেছে। আমরা তো ধার কর্য করে কাজ করতাম, যে খালিদ মোহাম্মদ মিঠু একটা লেন্স কিনেছে, আমি একটা বডি কিনেছি, অমুক কাছে একটা মাইক্রো লেন্স আছে। মাইক্রো লেন্সটা কিন্তু বেগ সাহেবের কাছে ছিল, ওটা অনেক এক্সপেন্সিভ ছিল, যে প্রোডাক্টের কাজ করতাম। তখন মেরিলের কাজ করতাম মনে আছে, এবং রাস্তা ফুজি কালারের মাঠের মধ্যে বসে আমরা প্রোডাক্টের কাজ করেছি। কত কষ্ট হয়ে ছিল, স্টুডিও ছিল না তখন। তারপর স্যার মজা করে একটা কথা বলতেন, যে বিল পেলে আবার চাইনিজ খাওয়াতে হতো, ওইটা খাওয়াতাম। ওটা উনি খুব তৃপ্তি সহকারে স্যুপ খেতেন মনে আছে। কিন্তু আজও খুব মিস করি, আমার খুব কষ্ট হয়। এই আমার পিতার জন্য, আমার বঙ্গবন্ধুর জন্য, আমার স্যারের জন্য, আমার ভাইয়ের জন্য, এই চারজনের কেউই বেঁচে নেই। কেউ বেঁচে নেই। আপনার অনুপ্রেরণা, কাজের জায়গার অনুপ্রেরণার কথা শুনছি। এবারে একটু মূল অনুপ্রেরণায় চলে আসতে চাই, যে চঞ্চল মাহমুদও কিন্তু এমন একটি জায়গায় বসে আছেন যে বাংলাদেশের অনেক বিখ্যাত অভিনেতা, অভিনেত্রী, মডেলরা তাদের কাজের ক্ষেত্রে একজনের নামে নিশ্চয়ই বলবেন, তিনি হলেন চঞ্চল মাহমুদ। আমি একটু খুলে বলি, সেটা হলো যে বাংলাদেশে একমাত্র আপনি যিনি কিনা
সবাইকে বুঝিয়ে দিয়েছেন মডেলিং বা অভিনেতা অভিনেত্রী হতে হলে পোর্টফোলিও লাগে, এবং সেটি আপনি কিন্তু তার নিদর্শন রেখেছেন। আমি একটু জানতে চাই যে আপনার হাত ধরে উঠে আসা কাদের নাম এই মুহূর্তে মনে পড়ছে যারা আমাদের ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল মুখ এখন? হ্যাঁ, ধন্যবাদ মুন্নি। সেটা তো অনেকে আছে, এটা তো তুমিও জানো যে আমার মনে আছে যে তখন সেই সময়ে মৌ আমার সবচেয়ে প্রিয়, মৌ এবং মৌসুমী, আপনার হাত হ্যাঁ পপি। তো মনে আছে যে সেই মৌর প্রথম ছবি তুলেছিলাম, আজও মনে আছে যে মৌ তখন একদম খুব চিকন, এখন আবার সেই আগের মতনই হয়ে গেছে। আমি অবাক হয়েছি যে এর রহস্য কোথায়। মৌ সেদিন বললো আমার এক্সিবিশনে যে এটা হচ্ছে আমি এখন ডায়েট কন্ট্রোল করছি। তো আমার মনে আছে এমন কেউ নাই, তো সবাই তো আমাদের স্টুডিও থেকে বেরিয়েছে। আফজাল ভাই কিন্তু এটা দাবিদার বলবো যে উনি আমাকে, আমি যখন পত্রিকায় চাকরি করতাম, তো আমার ছবি দেখে একটু অবাক হতো। আফজাল ভাই কিন্তু অদ্ভুত একটা মানুষ, মানে আমি অনেক শ্রদ্ধা করি। তো উনি বলতো যে চঞ্চল তুমি একটা স্টুডিও করো। ওই শুরু 80 সালে শুরু করি। তো তখন আমার মনে আছে যে তানিয়া থেকে আরম্ভ করে এই নোবেল, নাম বলে তো শেষ করতে পারবো না, সুইটি, কে নেই। হ্যাঁ, সবাই মোটামুটি অলমোস্ট সবাই তো আমাদের স্টুডিও থেকে এসছে। আর আমি তো দীর্ঘ এত বছর রাজত্ব করেছি, এখন আমি এটা দিয়ে দিতে চাই আমার শিষ্যদের, যাদের আমি আমার ছাত্র যারা স্টুডিও করেছে। আরও ভালো লাগে যে এইটা আপনাদের দোয়া। আমি বলবো যে আমরা যে ডিপ্লোমাটা করাই, এই আমাদের সার্টিফিকেট এখন সরকারি চাকরি হয়, পত্রিকা এবং টেলিভিশন। এবং মজার বিষয়, এই মাছরাঙ্গা টেলিভিশনে আমার কয়েকজনের ছাত্রের চাকরি হয়েছে যারা ক্যামেরা আছে। এই মুহূর্তে আমার সুমনের কথা মনে পড়ছে। হ্যাঁ, তো জুয়েলকে বললাম যে বাবা আমাকে বলছে যে আপনি স্যার একটু বলে দিলে হয়। তা বললাম যে কি? বলে স্যার আমি খুব ভালো পজিশনে আছি, তো আমার খুব ইচ্ছা মাছরাঙ্গে আমি কাজ করবো। তো ওই সার্টিফিকেট দেখে মনে আছে যে ও আর চঞ্চল আমাদের স্টুডেন্ট। তো এটা কিন্তু আমাদের সময় ছিল ও আপনি বেগ সাহেবের স্টুডেন্ট। এখন এইটাই আমার ভালো লাগে যে দোয়া, ব্লেসিং, এটা অনেক বড় জিনিস। আর কে তৈরি হয় নাই। এখন তো আমি এত নামও মনে রাখতে পারি না। আমার ওয়াইফ মিতা সবসময়, আচ্ছা এই মেয়েটাকে আমি এখন চিনতেই পারি না। আগে আমাদের অনেক কষ্ট হতো মডেল খুঁজতে। মনে আছে এই মেয়েটা কোথায় যায়? আচ্ছা কলাবাগান 2nd লেন ফলো করতে গেছি, দারুণের ধমকে খেয়েছি। এই মেয়ের নাম জিজ্ঞেস করেন কেন? বললাম যে বিয়ে শাদীর ব্যাপার আছে, আমার ভাইয়ের মেয়েটা খুব ভালো লেগেছে। ও আচ্ছা বিয়ের ব্যাপার, তাহলে তো ভালো কথালা থাকে। আচ্ছা নাম কি? নামও বললো। বাবা কি করেন? তো খুব সুন্দর। আফজাল ভাইকে যে বললাম পাওয়া গেছে ওই মডেলটা খুব সুন্দর। তো আফজাল ভাইকে সামনে দিয়ে রাখতাম আমরা সবসময়। আফজাল ভাই যখন ওই বাসায় যেত, ও তখন তো এমনি সবাই রাজি হয়ে যেত। ও মাই গড, এখনো তো অজ্ঞান হয়ে যায়। আফজাল ভাই তার কোনো তুলনা হয় না। এই দেশে যদি মডেলিং সেক্টরে মনে করেন যে বিজ্ঞাপন কাজ করেছি তো কত বছর, 14 বছর। হ্যাঁ, এখন সবারই পজিশন হয়েছে। আমরাও চাকরি করেছি, শিখেছি, আমরাও বাসে চড়ে মতিঝিল গিয়েছি, জুতার সোল আমাদেরও হয়ে গেছে অনেক। কিন্তু আজকে ওইটাই ভালো লাগে যে আজকে আমার গুরুর দোয়া, আমার স্যার বলতেন যে আমার ছেলেরা কবে এত বড় হবে, সবাই ফ্ল্যাটে থাকি, গাড়ি চালাই, ওই পুরস্কারের টাকা দিয়ে স্টুডিও করেছিলাম। সো আই ফিল প্রাউড ফর দ্যাট। এবং আমার ছাত্রদেরও সেটা বলেছে যে অর্জন করো, তবে এটা সৎভাবে অর্জন করতে হবে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার যে নিজের কাজের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। কিন্তু এখন কিন্তু অনেক অস্থিরতা, কিন্তু আমি সেটার থেকে একটু বাইরে আছি। কারণ মুরব্বী গোচর হয়ে গেছে, এখন কি করি? এখন ফিতা কাটি, পুরস্কার বিতরণ করি, বিচার কার্য করি, আর অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাই আর কি। এই ভালো লাগে এটা। নতুন যারা ফটোগ্রাফিতে আসতে চায় তাদের জন্য ছোট করে কি বলতে চান? আমরা একদম আমি অবশ্য কাউকে জ্ঞান দিই না, অনুরোধও করি না, কিন্তু একটা কথা বলবো অবশ্যই যে তোমরা অস্থিরতা একটু কমাও। ইয়াংরা কিন্তু অনেক ভালো কাজ করে, আমি দেখি তাদের, কারণ তারা অনেক সুন্দর সময়টা পেয়েছে। আমাদের তখন কষ্ট যে ফিল্ম নেই, পেপার নেই, তো কেমিক্যাল নেই, কি কষ্ট হয়েছে। ডাকরুমে গুলাচ্ছি কি ব্যাপার, বালি লাগে কেন, পরে দেখি ওই কেমিক্যালও ভেজাল আছে। এখন তাদের এই কষ্টটা নেই, তারা এখন তুলে এখনই দেখতে পারে। তো ওদের সঙ্গে আমরাও তাল মিলে চলছি। তবে আমি তাদেরকে বলবো যে আরেকটু পড়াশোনা করো, কারণ ইনস্টিটিউশন আছে। কারণ পৃথিবীতে কোটি কোটি মানুষ ফটোগ্রাফি করে, তার মধ্যে কয়েক কোটি ভুল ছবি তুলে, যে ওই ছবিটা কেন বার্ন করলো, ওইটা কেন রিফ্লেক্ট করলো, এগুলোর উত্তর খুঁজে পায় না। তো ওগুলো পড়াশোনা করলে আমার মনে হয় যে একদম ক্লিয়ার হয়ে যায়। এবং ইয়াংরা, আমি ওদেরকে অবশ্যই অনেক শ্রদ্ধা করি, তারা অনেক ভালো কাজ করে। এবং সব জায়গায় ইয়াং দেখি এখন না, আমার চারুকলা পয়লা বৈশাখে ওয়াও দেখি যে কত ক্যামেরা, আগে খুঁজেই পেতাম না। হ্যাঁ, মানে সেটাই আসলে বড় বড় লেন্স। আমার পিতামাতারা নিয়ে আসে, স্যার একটু দোয়া দিয়ে দেন। আমি দোয়াতে তো কাজ হবে না, দোয়া তো 5% কাজ হয়, পড়তে হবে। এবং বাবা মা এত ভালো
অ্যামাউন্টে তাদের ক্যামেরা কিনে দেয়, তারা অনেক লাকি। আমি বলবো যে এটা ইউটিলাইজ করা উচিত। অনেক ধন্যবাদ স্যার, খুবই ভালো লাগলো। আসলে ওরা তরুণদের মধ্যে যে কুশলীপনা হ্যাঁ, আছে, অবশ্যই। মানে পড়াশোনা করলে ওই যে গভীরতাটুকু যখন যুক্ত হবে, এটা Right. একদম একটা সার্থক জায়গায় চলে যাবে। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ, আপনাকে, আজকে খুব জি। চমৎকার একটা ঘন্টা Thank you very কাটালাম much, আপনার সঙ্গে জি। এবং অনেক কিছু জানলাম এবং শিখলাম। আপনি ভালো থাকবেন। জি, সবাই ভালো থাকবেন।